আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াসিফ এডুকেশন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজ নিয়ে। বিশেষ করে যাদের কি এবার এইচএসসি পরীক্ষার সময় যাদের কম, মেইনলি তাদের উদ্দেশ্যে আমি এই ক্লাসটা সাজাইছি, যাতে তোমরা এই একটা ক্লাসের মাধ্যমে সমাজ থেকে যাতে ফুল মার্কটা তোমরা পাও, তার জন্য আমার ক্লাসটা সাজানো। তাহলে চলো শুরু করি। ফার্স্ট টাইমে যদি বলি যে সমাজ জিনিসটা কি, সমাজ শব্দের অর্থ কি। প্রথমে আছে যে এখানে যে সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। সমাসের সংজ্ঞাটা কি এরকম যে সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণসম্মত প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস বলা হয়। যে সম্বন্ধ আছে বা মিল আছে এমন একাধিক শব্দ মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণসম্মত প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস বলা হয়। এখন সমাস আমরা কি জন্য ব্যবহার করি? সমাস ব্যবহারের মূল উদ্দেশ্য কি বাক্যে শব্দের ব্যবহার কমানোর জন্য সমাসের কি ব্যবহার করা হয়। তাহলে আমরা সমাস শিখতেছি, সমাস কি জন্য ব্যবহার করবো এটা তো জানা দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম কি সমাস ব্যবহার করা হচ্ছে কি বাক্যে শব্দের ব্যবহার কমানোর জন্য। শব্দের ব্যবহার কমবো কেমনি করে? ধরো অনেকগুলা যে শব্দগুলো মিল আছে ওই শব্দগুলো মিলিত হয়ে ব্যাকরণসম্মত প্রক্রিয়ায় একটা নতুন শব্দ গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি কি সমাসে একটি বাক্যাংশ মানে বাক্যের একটা অংশ একটা শব্দে পরিণত হয়। তাহলে বাক্যের একটা অংশ কয়েকটা শব্দ মিলে নতুন একটা শব্দ যদি পরিণত হয় তাহলে তাকেই আমরা কি বলতেছি? সমাস বলতেছি। এখন সমাসের এই রীতি বাংলায় আসছে মূলত কি সংস্কৃত ভাষা থেকে। প্রথমে আমরা দেখলাম কি সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এখন সংক্ষেপ মানে তোমার ধরো বাক্যের অংশ অনেকগুলো শব্দ ছিল, ওই শব্দগুলোর থেকে নতুন একটা শব্দ গঠিত হয়েছে। তাহলে অনেকগুলো শব্দ থেকে নতুন একটা শব্দ যে গঠিত হইলো তার জন্য কি সংক্ষেপ করলাম। তারপরে মিলন বলতে যেমন একাধিক পদ মিলিত হয়ে একটা নতুন শব্দ হইলে কি ওটাকে মিলন বলি, বা একাধিক পদের এক পদীকরণ। তাহলে মিলন আর একাধিক পদের এক পদীকরণ তো বুঝছো। তাহলে আমরা বলতে পারি যে সমাসের এই রীতি বাংলায় আসছে মূলত কি সংস্কৃত ভাষা থেকে। এখন তারপরে আমরা জানলাম কি সমাস ব্যবহার আমরা কি জন্য করব? বাক্যে যাতে শব্দের ব্যবহার কমাইতে পারি তার জন্য কি সমাস ব্যবহার করা হয়। এখন দুইটা জিনিস আসতে পারে, যেমন এখানে সমাস শব্দের অর্থ মিলন, সন্ধি শব্দের অর্থ কি মিলন। তাহলে দুইটা মিলনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন ধ্বনির মিলনে কি হয়? সন্ধি হয়। তাহলে ধ্বনির মিলনে কি হইতেছে? সন্ধি হয়। আর শব্দের মিলনে কি হয়? সমাস হয়। এখন তোমরা এইটা যদি কনফিউশন হয় তাহলে তোমরা এরকমভাবে মনে রাখতে পারো যে শব্দের সাথে এই যে এইখানে কি তালব্য স আছে, আর এইখানে কি সমাসের মধ্যে কি দন্ত্য স আছে, মানে দুইটা স যদি মনে রাখি এরকমভাবে যদি আমরা মনে রাখি যে শব্দের মিলনে হয় কি সমাস আর ধ্বনির মিলনে হবে কি সন্ধি। তারপরে আসবো কি সমস্ত পদ। এখন এই যে কয়েকটা যে ধাপ, এই ধাপগুলো তোমাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ এইগুলাই বারবার কি আসবে? রিপিট হবে। তাহলে সমস্ত পদ জিনিসটা সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি সমস্ত পদ। এখন এটা একটু বোঝা কি কঠিন হয়ে গেল। অর্থাৎ ব্যাস বাক্য থেকে, এখন ব্যাস বাক্য থেকে সমাসের দ্বারা যে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় সমস্ত পদ। এইখানে আবার কোশ্চেন আসতে পারে যে ব্যাস বাক্য জিনিসটা কি। এখন ব্যাস বাক্য যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ হয় তার নাম কি ব্যাস বাক্য। এখন সমস্ত পদ কোনটা? সমস্ত পদে ভাঙতেছি, ভাঙার পরে আবার কি পাইতেছি? ব্যাস বাক্য। তাহলে এইখানেও জিনিসটা আমি যদি একটা উদাহরণ দেই তাহলে কি জিনিসটা ক্লিয়ার হবে। যেমন সিংহাসনের যদি আমরা ব্যাস বাক্য করি যে সিংহ চিহ্নিত আসন, তাহলে এই যে সিংহ, তারপরে আছে কি সিংহ একটা শব্দ, চিহ্নিত একটা শব্দ, আসন একটা শব্দ, এই তিনটা শব্দ মিলিত হয়ে কি হয়েছে? একটা নতুন শব্দ গঠিত হয়েছে যার নাম কি সিংহাসন। তাহলে নতুন যে শব্দটা গঠিত হলো এইটার তাকে কি বলতেছি আমরা? সমস্ত পদ। তাহলে এই অংশটুকুকে বলতেছি আমরা যে এই হাইলাইট করা অংশটুকু আমরা বলতে পারতেছি সমস্ত পদ।
আর এইখানে যে ব্যাস বাক্যটা মানে এই সমস্ত পত্রে যেভাবে ভাঙ্গা যায়, ভাঙ্গা যে বড় একটা বাক্যাংশে পরিণত করা যায় তাকে কি বলা হবে? ব্যাস বাক্য বলা হবে। তাহলে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ হয় তার নাম হচ্ছে কি? ব্যাস বাক্য। তাহলে সমস্ত পদ আর ব্যাস বাক্য নিয়ে তোমাদের আর কোনোদিন কনফিউশন হবে না আশা করি। তারপরে আসতেছে যে সমসমান পদ। এখন সমসমান পদটা হচ্ছে কি? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে কি বলা হয়? সমসমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যে যে সব শব্দ সমস্ত পদে অন্তর্গত থাকে সমস্ত পদের সেই শব্দগুলোকে একসাথে কি সমসমান পদ বলে। তাহলে এইখানে সমসমান পদ কোনটাকে বলতেছি? যেমন সিংহাসন হচ্ছে কি সমস্ত পদ, আর এইখানে ব্যাস বাক্য হচ্ছে কি সিংহ চিহ্নিত আসন। ব্যাস বাক্যের মধ্যে এই যে এই অংশটুকুতে আমরা দেখতে পারতেছি যে সিংহ আর হচ্ছে কি আসন, সিংহ আর আসন এই দুইটা শব্দই কি সমস্ত পদের মধ্যে আছে। এই দুইটা শব্দ সমস্ত পদের মধ্যে আছে, তার জন্য এটাকে কি বলতেছি আমরা? সমসমান পদ। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাই তাকে কি বলা হয়? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের মধ্যে সমস্ত পদের যে অংশগুলো থাকবো তাকে কি বলতেছি আমরা? সমসমান পদ। তাহলে সমসমান পদ হয়ে গেল। এখন আসবো সমস্ত পদের হচ্ছে কি দুইটা অংশ থাকে। সমস্ত পদের হচ্ছে কি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি প্রথম অংশ, তাহলে সমস্ত পদের প্রথম অংশ থাকবে, এবং কি সমস্ত পদের কি শেষ অংশ থাকবে। তাহলে সমস্ত পদের প্রথম অংশকে কি বলবে? পূর্বপদ। আর হচ্ছে সমস্ত পদের শেষ অংশকে কি বলবে? পরপদ বা উত্তরপদ যেটাকে বলি আমরা। তাহলে এইখান থেকে সিংহাসন থেকে আমরা দেখতে পারি যে সিংহাসনকে যদি আমি বিভক্ত করি তাহলে কি পাই? সিংহাসনকে যদি বিভক্ত করি দেখা যাবে এখানে কি দুইটা অংশ আছে, যে এইখানে আছে কি সিংহ, আর কি সিংহ হচ্ছে কি পূর্বপদ আর আসন হচ্ছে পরপদ। তাহলে আমরা কি খেয়াল করলাম যে সমস্ত পদকে ভাঙলে কি দুইটা অংশ পাই, একটা হচ্ছে কি সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ, প্রথম থেকে কি পূর্ব, আর শেষ থেকে কি পর, মানে পরে যেটা থাকবে পরপদ বা উত্তরপদ। তাহলে এই সবগুলো কি ক্লিয়ার হইল যে সমাস কাকে বলে? সমাস, সমাস মানে কি? শব্দের মিলনে কি হয়? সমাস হয়। ধ্বনির মিলনে কি হয়? সন্ধি হয়। সমস্ত পদ পাইলাম আমরা। সমসমান পদ কি, পূর্বপদ কি, পরপদ বা উত্তরপদ কি, ব্যাস বাক্য কি, সবকিছুই পাইলাম। তারপরে আসবে যে সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ। সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। এখন এই 6 প্রকার সমাস মনে রাখার জন্য আমি একটা শর্টকাট টেকনিক বা একটা ছন্দ লিখছি। তোমরা যদি এই ছন্দটা যদি ভালোভাবে মনে রাখো তাহলে কি সারা জীবন হচ্ছে কি সমাসের প্রকারভেদ নিয়ে কি আর কোনো দিন ভুল হবে না। তাহলে আমরা যদি বলি যে সমাজে কি, সমাজে এখন দেখা যায় যে মারামারি এগুলোর কারণে যে মানুষ হচ্ছে কি কি হয়, মানে বিশেষ করে ছেলে মানুষ ডিপ্রেশনে থাকে, হতাশায় থাকে। হতাশায় থেকে কি করে? তারা হচ্ছে কি নেশায় আসক্ত হয়। আর নেশা করতে কি লাগবে? টাকা লাগে। এই নেশা যে করতেছে বা ড্রাগ এডিক্টেড যে হইতেছে, তাহলে এই যে যে টাকা পয়সাগুলো যে খরচ করতেছে এইখান থেকে তো কোনো বেনিফিট পাইতেছে না। তার জন্য কি টাকা পয়সাগুলো কি ব্যয়ই হয়। জাস্ট আমি তোমাদের এই ছন্দটা মিলানের সুবিধার্থে এটা লিখছি যে সমাজে দ্বন্দ্বের কারণে বহু পুরুষ দ্বিগুণ ব্যয়ী হয়ে গেছে। এই জাস্ট এই লাইনটুকু যদি মনে রাখো তাহলে কি আমাদের সমাসের প্রকারভেদটা কিন্তু আমরা পেয়ে যাব। সমাস প্রধানত 6 প্রকার। এই 6 প্রকার সমাস মনে রাখবো কেমনে করে? যে সমাজে দ্বন্দ্বের কারণে বহু পুরুষ দ্বিগুণ ব্যয়ী হয়ে গেছে। এখন এইখান থেকে সমাজের থেকে আমরা কি মনে রাখতে পারি? সমাজের থেকে মনে রাখবো আমরা কি সমাস, মানে সমাস কত প্রকার? সমাজে 6 প্রকার। 6 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। প্রথমটা আসতেছে কি দ্বন্দ্ব সমাস। কারণ থেকে মনে রাখবো হচ্ছে কি কর্মধারয় সমাস। কারণ থেকে কর্মধারয় সমাস। বহু থেকে বহুব্রীহি সমাস। পুরুষ থেকে তৎপুরুষ সমাস। দ্বিগুণ থেকে মনে রাখতে পারি দ্বিগু সমাস। ব্যয়ী থেকে কি অব্যয়ী সমাস। তাহলে 6 প্রকার সমাস কিন্তু আমরা এই একটা ছন্দের মাধ্যমে কি আমরা মনে রাখতে পারি। এখন এই 6 প্রকার সমাস তো মনে রাখলাম। এখন অনেক যারা হচ্ছে কি মনীষীগণ আছে তারা হচ্ছে কি এই 6 প্রকার সমাস, তারা 6 প্রকার সমাসে মনে করতো কি 4 প্রকার।
এবং 4 প্রকার সমাস মনে করার কারণ হচ্ছে কি পদের প্রাধান্যের ভিত্তিতে কিন্তু মনে করতো। পদের প্রাধান্য এখন হচ্ছে কি পদের প্রাধান্য বলতে আমরা কি বুঝতেছি, যে আমরা তো সমস্ত পদের কি থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। এখন যদি পূর্বপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস হয়, পরপদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস হয়, আবার এরকম কিছু সমাস আছে যেগুলো হচ্ছে কি এই পূর্বপদ পরপদ কোনোটির অর্থই বোঝায় না, এটা কি অন্য কোনো পদের অর্থ কি বোঝায়, মানে ভিন্ন কোনো অর্থ। তাহলে হচ্ছে কি পদের প্রাধান্যের উপর ভিত্তি করে হচ্ছে কি সমাস হচ্ছে কি 4 ধরনের। পদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস কত ধরনের? 4 ধরনের। তাহলে হচ্ছে দ্বন্দ্ব সমাস, আমরা যদি প্রথমে মনে রাখি যে দ্বন্দ্ব সমাস, এখন দ্বন্দ্ব হইতে গেলে কি অ্যাটলিস্ট আমাদের কি দুইজন কিন্তু লাগে, দ্বন্দ্ব মারামারি করতে গেলে কিন্তু দুইজন অ্যাটলিস্ট লাগে। তাহলে আমরা কি বলতে পারি যে সমস্ত পদের তো দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি প্রথম অংশ যাকে কি পূর্বপদ, একটা কি পরের অংশ এটা কি পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাসে যেহেতু দুইটা জিনিসই লাগবে, তাহলে কি দুইটা পদের অর্থে কি প্রাধান্য পাবে। তাহলে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসে হচ্ছে কি উভয় পদের অর্থে কি প্রাধান্য পায়। তাহলে তুমি যদি এইভাবে মনে রাখো যে দ্বন্দ্ব করতে গেলে কি অ্যাটলিস্ট দুইজন লাগে, দুইজন ছাড়া তো দ্বন্দ্ব হয় না। তার জন্য দ্বন্দ্ব হইতে গেলে দ্বন্দ্ব সমাসে কি হবে, উভয় পদের অর্থে কি প্রাধান্য পাবে। তারপরে আসতেছে যে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি এই পূর্বপদ পরপদ কোনোটির অর্থই বোঝাবো না, এটা জাস্ট হচ্ছে কি অন্য কোনো পদের অর্থ বোঝাবো। বহুব্রীহি সমাস হচ্ছে অন্য পদের অর্থে বোঝাবো, তার জন্য হচ্ছে কি বহুব্রীহি সমাসে প্রাধান্য কোনটা পায়, অন্য পদ প্রাধান্য পায়, মানে ভিন্ন কোনো পদ। তারপর আসতেছে যে এইখান থেকে আমরা যদি মনে রাখি যে অনেক বৈয়াকরণ, মানে যারা হচ্ছে কি ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ যারা, তারা দ্বিগু সমাসে ভাবতো কি কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, তারা দ্বিগু সমাসে ভাবতো হচ্ছে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বা এরকম যারা হচ্ছে কি বিভিন্ন মনীষীগণ আছে, এই কর্মধারয় সমাসে আবার ভাবতো কি তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে এরকম যে ধিতক যদি মনে রাখি তাহলে কিন্তু এখান থেকে সব শেষ। ধিতক এখানে লেখার কারণটা হচ্ছে কি ধিতকের মধ্যে যে দ্বি থেকে হচ্ছে কি দ্বিগু সমাস, ত থেকে তৎপুরুষ সমাস, ক থেকে কর্মধারয় সমাস, এই তিনটা সমাসেরই হচ্ছে কি পরপদের অর্থে কি প্রাধান্য পাবে। এই তিনটা সমাসের কি অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থে কি প্রাধান্য পাবে। এবং পরপদের অর্থে যেগুলো, এই তিনটা সমাস যেহেতু পরপদের অর্থ প্রাধান্য পাইতেছে, তার জন্য এই তিনটারে কি মানে মূল সমাস যেটা সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করছে। তাহলে আমরা অনেকেই ভাবতো কি দ্বিগু সমাসে হচ্ছে কি কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, আবার কর্মধারয় সমাস হচ্ছে কি তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। তাহলে এইখান থেকে দেখতে পারলাম কি যে 1 নম্বরে দ্বন্দ্ব সমাস পাইলাম, 2 নম্বরে কি পাইতেছি, তৎপুরুষ সমাস পাইতেছি, 3 নম্বরে হচ্ছে কি বহুব্রীহি সমাস পাইতেছি, 4 নম্বরে হচ্ছে কি অব্যয়ভাব সমাস পাইতেছি। এটা কিসের প্রাধান্যের উপর ভিত্তি করে, এটা হচ্ছে কি পদের প্রাধান্যের উপর ভিত্তি করে, যে পূর্বপদ পরপদ নাকি ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য পাইল। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো যে সমাস 6 প্রকার কোন জায়গায়, 4 প্রকার কোন জায়গায়। পদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাস 4 ধরনের, আর প্রধানত সমাস হচ্ছে কি কত প্রকার, 6 প্রকার। এটা দিয়ে দিবা। এখন যে অব্যয়ভাব সমাস আমি বলছি যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কি অব্যয়ভাব সমাস আমরা অ্যান্সার করব। তারপরে এছাড়া আছে কি কিছু অপ্রধান সমাস আছে, যেগুলো হচ্ছে কি প্রাদি সমাস, নিত্য সমাস আর অলোক সমাস, এই কয়টা। তাহলে সমাসের প্রকারভেদ কিন্তু শেষ। তারপরে আসবে আমাদের কি এই যে 6 প্রকার সমাস আছে আমাদের, প্রধানত 6 প্রকার যে সমাস আছে, এই সমাস আমরা ছন্দের ব্যাসবাক্যের থেকে আমরা নির্ণয় করতে পারি। এখন ব্যাসবাক্যের মাধ্যমে আমরা কি একটা ছন্দ লিখছি, এই ছন্দের মাধ্যমে এই সমাসগুলোকে চিহ্নিত করতে পারি। যেমন ছন্দটা এরকম হবে যে ব্যাসবাক্যে যদি যে এই জিনিসগুলো থাকে যে ও এবং আর, ছন্দটা আগে আমি বলি যে ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। তাহলে আবার বলি যে ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। তাহলে ব্যাসবাক্যের মধ্যে যদি ও এবং আর এই তিনটা জিনিসের একটা থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেটাকে দ্বন্দ্ব সমাস লিখব। তারপরে ব্যাসবাক্যের মধ্যে যদি সমাহারে থাকে, ব্যাসবাক্যের মধ্যে যদি সমাহারে এই কথাটা যদি থাকে, তাহলে আমরা কি ওইটা অ্যান্সার করব কি দ্বিগু সমাস। তারপরে আসতেছে যে যিনি তিনি যদি হয় কর্মধারয়, যাহার বাক্যের শেষে থাকলে তাকে বহুব্রীহি কয়। তাহলে
এই কর্মধারয় সমাসের মধ্যে ব্যাস বাক্যের মধ্যে যদি যে, যিনি, তিনি এইগুলো যদি থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো কি সেটা কর্মধারয় সমাস। এবং কি ব্যাস বাক্যের শেষে যদি যাহার বা যার এই কথাটা যদি থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাস কিসের অর্থ প্রাধান্য পায়? ভিন্ন কোনো অর্থের কি প্রাধান্য পায়? তারপরে আসতেছে কি বিভক্তি লোপ পেলে যদি হয় তৎপুরুষ, বিভক্তি লোপ না পেলে তাকে অলোপ কয়। এখন বিভক্তি নিয়ে তো আমরা জানি যে বিভক্তি হচ্ছে কি বিভক্তি লোপ যদি পায় তাহলে হবে কি তৎপুরুষ, বিভক্তি লোপ না পেলে তাকে কি বলে অলোপ কয়। এখন তৎপুরুষ সমাসে মূলত হচ্ছে কি দ্বিতীয়া বিভক্তি থেকে একদম সপ্তমী বিভক্তি পর্যন্ত হয়। তাহলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ এইগুলো হচ্ছে কি তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এবং দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি কে রে এবং ব্যাপিয়া ব্যাস বাক্যের মধ্যে যদি কে রে এবং কি ব্যাপিয়া এই কথাটি যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। সেটা কোন তৎপুরুষ সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে তৃতীয় বিভক্তি আমরা কি জানি? ধারা দিয়া কর্তৃক। চতুর্থী বিভক্তি হচ্ছে কি কে রে। এখন দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে, কিন্তু এইখানে চতুর্থী বিভক্তির মধ্যে যদি দান, সেবা, ভক্তি এগুলো অর্থ যদি প্রকাশ পায় তখন যদি কে রে বোঝায় তখন হচ্ছে চতুর্থী বিভক্তি। আর চতুর্থী বিভক্তির ক্ষেত্রে আরও তিনটা ওটা আমরা মনে রাখবো। যদি ব্যাস বাক্যের মধ্যে নিমিত্তে, উদ্দেশ্যে, জন্মে এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? চতুর্থী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হতে পারে কি হতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে কি র এর। সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অ, তে। তাহলে তোমরা হচ্ছে কি এই ভিডিওটা জাস্ট হচ্ছে কি দুই একবার শুই না, তোমরা বিভক্তিগুলো জাস্ট লিখে নিবা। এখন ছন্দটা হচ্ছে কি বিভক্তি লোপ পেলে যদি হয় তৎপুরুষ, বিভক্তি লোপ না পেলে তাকে অলোপ কয়। আর লাস্টে যে সমাসটা আসতেছে প্রকারভেদটা, তবে ব্যয়হীন পদটি সবসময় কি হয়? অব্যয়ী। অব্যয়ী মানে কি যে ব্যয় করে না, তাহলে ব্যয়হীন পদটি সবসময় কি হবে? অব্যয়ী হয়। ছন্দটা যদি এইভাবে মনে রাখবা যে ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যে, যিনি, তিনি যদি হয় কর্মদ্বারয়, যাহার বাক্যের শেষে থাকলে তাকে বহুব্রীহি কয়। বিভক্তি লোপ পেলে যদি হয় তৎপুরুষ, বিভক্তি লোপ না পেলে তাকে অলোপ কয়। তবে ব্যয়হীন পদটি সবসময় অব্যয়ী হয়। জাস্ট এই কয়টা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের হচ্ছে কি সমাসের 70% কমপ্লিট। এগুলা যদি ব্যাস বাক্যের মধ্যে যদি দেখো তাহলে তোমরা কি খুব সহজেই বুঝতে পারবা। এখন যে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আমি এইখানে একটা জিনিস আছে যে এই কথাটি যদি ব্যাস বাক্যের মাঝখানে থাকে, ব্যাস বাক্যের মাঝখানে থাকে তাহলে সেটি হবে কি কর্মধারয়। কর্মধারয় সমাসের মধ্যে এইখানে একটা কি দেখছিলাম যে, যিনি, তিনি যদি হয় কর্মধারয়। এখন এই যে যদি ব্যাস বাক্যের মাঝখানে থাকে তাহলে হবে কি কর্মধারয়। আর এই যে যদি ব্যাস বাক্যের শেষে থাকে, বুঝছো, যে যদি ব্যাস বাক্যের শেষে থাকে তাহলে হবে কি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। তাহলে যে যদি ব্যাস বাক্যের মাঝখানে থাকে তাহলে হবে কর্মধারয় সমাস, যে যদি ব্যাস বাক্যের শেষে থাকে তাহলে হবে কি উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, নীলাকাশ। নীলাকাশের যদি ব্যাস বাক্য, নীলাকাশ কি সমস্ত পদ, সমস্ত পদকে ভাঙলে যে অংশটা পাই তাকে কি বলে? ব্যাস বাক্য বলে। নীলাকাশের ব্যাস বাক্য কি হতে পারে? নীল যে আকাশ। তাহলে এইখানে যে কি ব্যাস বাক্যের কি মাঝখানে আছে, তার জন্য কি আমরা বলতে পারতেছি সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। তারপরে পকেট মার, পকেট মারের যদি ব্যাস বাক্য করি, পকেট মারে যে, এই যে কিন্তু ব্যাস বাক্যের কি আছে? শেষে আছে, তার জন্য এই তাকে কি বলা হইতেছে? উপপদ তৎপুরুষ সমাস বলা হইতেছে। তাহলে জাস্ট এটা মনে রাখলেই হবে। এখন আসবে যে কর্মধারয় সমাস। তাহলে আমি মানে দ্বন্দ্ব সমাস নিয়ে কিন্তু আমি তোমাদের আগে বলে দিছি যে ব্যাস বাক্যের মাঝখানে যদি ও এবং আর যদি থাকে তাহলে হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থে কি প্রাধান্য পাবে, মানে পূর্বপদ পরপদ দুইটার অর্থে কি প্রাধান্য পাবে। যেমন বাবা মা, বাবা ও মা দুইজনের অর্থে কি প্রাধান্য পাইতেছে। তারপরে যদি আরেকটা বলি যে দম্পতি, দম্পতির থেকে যদি ব্যাস বাক্য করি, এটা হচ্ছে কি জায়া ও পতি। জায়া মানে হচ্ছে কি স্ত্রী, ও পতি মানে কি স্বামী। তাহলে জায়া ও পতি হচ্ছে কি ব্যাস বাক্য। তাহলে মাঝখানে দেখো যে কি আছে? ও আছে, তার জন্য এখানে কি হয়েছে? সেটা দ্বন্দ্ব সমাস। এখন কর্মধারয় সমাস থেকে তোমার কোশ্চেন থাকবে, সেটা তুমি 100% ধরতে পারো যে কর্মধারয় সমাস থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকবেই। তাহলে কর্মধারয় সমাস
চেনার উপায় তো আমি আগেই বলছি, ব্যাস বাক্যের মধ্যে যদি যে, যিনি, তিনি এই কয়েকটা যদি থাকে তাহলে কি বলবো আমরা, সেটা কর্মধারয় সমাস। ব্যাস বাক্যের মাঝখানে যদি থাকে যে, তাহলে হবে কি কর্মধারয় সমাস। আর যদি ব্যাস বাক্যের শেষে যদি যে থাকে তাহলে সেটা হবে কি উপপদ তৎপুরুষ সমাস। এখন কর্মধারয় সমাস হচ্ছে কি 4 প্রকার। কর্মধারয় সমাস হচ্ছে কি 4 প্রকার। এখন 1 নাম্বার হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয়, 2 নাম্বার হচ্ছে কি উপমান কর্মধারয়, 3 নাম্বার হচ্ছে কি উপমিত কর্মধারয়, 4 নাম্বার হচ্ছে কি রূপক কর্মধারয়। এখন প্রথমটা কিন্তু বোঝা যাইতেছে যে মধ্যপদলোপী মানে কি মাঝখানের পদটা যদি লোপ পায়। কোন জায়গা থেকে লোপ পাবো? ব্যাস বাক্যের থেকে যদি মাঝখানের পদটা যদি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলবে। যেমন আমি যদি বলি যে সিংহাসন, সিংহাসনরে যদি ব্যাস বাক্য করি সিংহ চিহ্নিত যে আসন, সিংহ চিহ্নিত যে আসন, তাহলে মাঝখানের যে শব্দটা আছে এই যে চিহ্নিত, এই চিহ্নিত কথাটা কিন্তু কি পাইছে? লোপ পাইছে। তার জন্য কি সেটা এটা মধ্যপদলোপী কর্মধারয়। আরো যদি কিছু বলি যে মৌমাছি, মৌ সঞ্চয়কারী মাছি, এই যে সঞ্চয়কারী কথাটি কি পাইছে? লোপ পাইছে। তার জন্য সেটা কি হয়েছে? মধ্যপদলোপী কর্মধারয়। যদি বলি যে জাদুঘর, তাহলে জাদু পরিপূর্ণ ঘর, জাদু পরিপূর্ণ ঘর, এই যে পরিপূর্ণ কথাটি কি পাইছে? লোপ পাইছে। তার জন্য হচ্ছে কি মাঝখানের পদটা লোপ পাওয়ার কারণে কি হয়েছে? মধ্যপদলোপী কর্মধারয় হয়েছে। তাহলে মাঝখানের পদটা লোপ পাইলে তাকে কি বলবো আমরা? মধ্যপদলোপী কর্মধারয়। 2 নাম্বার আসতেছে, 2 নাম্বার আর 3 নাম্বার আমি একসাথে বলবো যে উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়। এই দুইটা জিনিসের মধ্যে কি কনফিউশন হয়, আর কোশ্চেন আসলে এই উপমান আর উপমিত কর্মধারয় থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তাহলে এইখানে উপমান মানে হচ্ছে কি মান যার সমান, মান কথাটি কিন্তু আছে এখানে। দুইটা জিনিসের মান সমান বা সত্য তুলনা, মান সমান মানে কি সত্য তুলনা। দুইটা জিনিসের যদি সত্য তুলনা করা হয়, সত্য তুলনা করলেই তো মান সমান হবে, তবে সেটি হবে কি উপমান। আর দুইটা জিনিসের মধ্যে যদি মিথ্যা তুলনা করা হয়, যা বাস্তবে কি তুলনার যোগ্য নয়, তাহলে তাকে কি বলবো আমরা? উপমিত কর্মধারয় সমাস বলবো। তাহলে এইখানে আমি তো বললাম যে দুইটা জিনিসের মান সমান বা সত্য তুলনা। এইখানে সত্য তুলনা বলতে আমি যদি একটা উদাহরণ দেই, যে ধরো এরকম বলছে যে কাজল কালো, কাজল কালো যদি বলে যে কাজলের ন্যায় কালো, তাহলে কাজল কীরকম থাকে? কালো। আর কালো তো কালোই। তাহলে কাজলের ন্যায় কালো মানে দুইটা জিনিসের মধ্যে কি তুলনা করা হয়েছে? সত্য তুলনা করা হয়েছে। আবার এরকম একটা উদাহরণ যদি হইতে পারে যে চন্দ্রমুখ, তাহলে চন্দ্রমুখ মানে কি? চন্দ্র, চন্দ্র মানে তো চাঁদ, মুখ, তাহলে মুখ আর চন্দ্র কি দুইটা তুলনা যে করছে এটা কি সত্য তুলনা নাকি মিথ্যা তুলনা? এটা কিন্তু এমনি বোঝা যায় এটা হচ্ছে কি মিথ্যা তুলনা। তাহলে আমরা এটার ব্যাস বাক্য হইতে পারে কি যে মুখ চন্দ্রের ন্যায়। তাহলে আবার হইতে পারে কি সিংহ পুরুষ, সিংহ আর পুরুষ কি এক জিনিস? সিংহ কি কোনোদিন পুরুষের মতো হইতে পারবে? তাহলে হচ্ছে কি এখানে কি মিথ্যা তুলনা। মিথ্যা তুলনা করলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। আর সত্য তুলনা করলে কি হবে? উপমান কর্মধারয় সমাস। তাহলে উপমান ও উপমিতর মধ্যে হচ্ছে কি দুইটা জিনিস বুঝছো। এখন লাস্টের যেটা আসতেছে সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাসের মধ্যে দেখো এইখানে কিন্তু রূপ কথাটি কিন্তু আছে। রূপক কর্মধারয় সমাসের মধ্যে আমরা দেখতে পারতেছি কি রূপ কথাটি কিন্তু আছে এইখানে। রূপক কর্মধারয় সমাসে এই যে এইখানে রূপ কথাটি আছে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যদি রূপ কথাটি যদি থাকে তাহলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি যে বিষাদ রূপ সিন্ধু, তাহলে এইখানে কি ব্যাস বাক্যের মধ্যে রূপ কথাটি আছে, তার জন্য কি হয়েছে? সেটা কি রূপক কর্মধারয় সমাস হয়েছে। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো যে রূপক কর্মধারয় সমাসের তো মানে সব সমাসেরই কি থাকতেছে, সমস্ত পদের দুইটা অংশ থাকতেছে, পূর্বপদ পরপদ। তাহলে পূর্বপদে যদি হচ্ছে কি অদৃশ্যমান জিনিস থাকে, পরপদে যদি দৃশ্যমান জিনিস থাকে, তাহলে কি সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস হবে। বুঝতে পারছো? যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে মন মাঝি, তাহলে মন রূপ মাঝি, তাহলে এইখানে মন কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান? অবশ্যই অদৃশ্যমান। তার জন্য কি হয়েছে এইখানে এমনি তো ব্যাস বাক্যের মধ্যে তো রূপ কথাটি আছে, তাহলে মন রূপ মাঝি, তার জন্য সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। এখন যদি কোনো ব্যাস বাক্যের মধ্যে নেগেটিভ কোনো কিছু থাকে, নেগেটিভ কোনো কিছু বলতে যে ন, নাই, নয়, মানে নেগেটিভ কোনো কিছু আছে এরকম, নেগেটিভ কোনো কিছুর অর্থ প্রকাশ করে শুধু হচ্ছে কি দুইটা সমাসের মধ্যে, দুই প্রকার সমাসের মধ্যে। একটা হচ্ছে বহুব্রীহি সমাসের মধ্যে,
আরেকটা হচ্ছে কি তৎপুরুষ সমাসের মধ্যে। তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ করা যায় শুধু কি দুইটা সমাসের মধ্যে, একটা হচ্ছে কি তৎপুরুষ সমাস, আরেকটা কি বহুব্রীহি সমাস। তাহলে নেগেটিভ শব্দ বলতে এই যে ন, নাই, নয়, এগুলো হচ্ছে কি নেগেটিভ শব্দ। তাহলে এইখান থেকে ব্যাস বাক্যের শুরুতে, এটা একটু মনে রাখবা যে ব্যাস বাক্যের শুরুতে যদি ন, নাই এবং কি ব্যাস বাক্যের শেষে যদি যে থাকে তাহলে সেটা কি হবে, নয় বহুব্রীহি হবে। যে যার থাকলে তাহলে সেটা কি হবে, নয় বহুব্রীহি হবে। এর আগে তোমরা হচ্ছে কি গুলাই ফেলতে পারো যে এরকমভাবে যে আমি তো বলছিলাম যে ব্যাস বাক্যের শেষে যদি যে থাকে তাহলে কি হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। কিন্তু এইখানে কিন্তু সেটা কি পজিটিভ ওয়ার্ড হইতে হবে। যদি নেগেটিভ ওয়ার্ড বোঝায় তাহলে কি হবে, সেটা হচ্ছে নয় বহুব্রীহি কিন্তু হবে। আর যদি ব্যাস বাক্যের শেষে যদি কোনো মানে যে যার যদি না থাকে তাহলে কি হবে, নয় তৎপুরুষ সমাস। তাহলে এই জিনিসটা আমি আরেকবার বলি যে ব্যাস বাক্যের শুরুতে যদি ন নাই থাকে, শেষে যদি যে যার এগুলো যদি না থাকে তাহলে কি নয় তৎপুরুষ। আর যদি ব্যাস বাক্যের শুরুতে ন নাই মানে নেগেটিভ ওয়ার্ড আছে এবং কি শেষে কি যে যার থাকলে সেটা কি নয় বহুব্রীহি সমাস হবে। তারপরে তোমার অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব সমাস। এখন অলোক কাকে বলে, বিভক্তি লোপ না পেলে তাকে কি বলে, অলোক সমাস বলে। তাহলে অলোক, এখন অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব সমাস চেনার একটা সহজ টেকনিক আছে যে অলোক দ্বন্দ্ব সমাসের মধ্যে, দ্বন্দ্ব সমাসের তো আমরা তো জানি যে দুইটা পদের অর্থে কি প্রাধান্য পাবে, উভয় পদের অর্থে প্রাধান্য পাবে। তাহলে দ্বন্দ্ব সমাসের হচ্ছে কি পূর্ব পদের কি শুধু সপ্তমী বিভক্তি কি শুধু একার থাকবে, জাস্ট এটা মনে রাখবা যে দ্বন্দ্ব সমাসের অলোক দ্বন্দ্ব যেটা চিনব হচ্ছে কি পূর্বপদে শুধু কি পূর্বপদ আর পরপদ, পূর্বপদ আর পরপদ দুই পদে হচ্ছে কি সপ্তমী বিভক্তি শুধু একার থাকবে। আর সপ্তমী বিভক্তি শুধু তো এ না, সপ্তমী বিভক্তি হচ্ছে কি এ ওতে। কিন্তু অলোক বহুব্রীহি সমাসের মধ্যে শুধু পূর্বপদে হচ্ছে কি সপ্তমী বিভক্তি এ ওতে থাকবে, কিন্তু পরপদে কোনো বিভক্তি থাকবে না। তাহলে আমি যদি আবার বলি যে অলোক বহুব্রীহি আর অলোক দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা হচ্ছে কি যে দ্বন্দ্ব সমাস তো হচ্ছে উভয় পদের অর্থে প্রাধান্য পাবে, উভয় পদের অর্থে প্রাধান্য পাইলো। আর অলোক কাকে বলতেছে, বিভক্তি লোপ না পেলে। তাহলে উভয় পদে যদি হচ্ছে কি সপ্তমী বিভক্তি যদি একার থাকে তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে কি অলোক দ্বন্দ্ব। উভয় পদে যদি একটা একটা মনে রাখতে পারো যে উভয় পদে যদি হচ্ছে কি সপ্তমী বিভক্তি একার থাকে তাহলে সেটাই হবে কি দ্বন্দ্ব। আর বাকি যে আছে যে পূর্বপদে যদি সপ্তমী বিভক্তি এ হতে থাকে তাহলে কি বলবো, সেটাকে অলোক বহুব্রীহি বলবো। যেমন হচ্ছে উদাহরণ যদি বলতে পারি যে হাতে কলমে, এইখান থেকে দেখা যাইতেছে যে হাতের এইখানে কি আছে, একার আছে, পূর্বপদে এ বিভক্তি আর পরপদে কি আছে এ বিভক্তি। তাহলে হাতে কলমে দুই পদেই উভয় পদেই কি আছে, এ বিভক্তি আছে, শুধু এ বিভক্তি একার আছে শুধু, তার জন্য কি অলোক দ্বন্দ্ব। আবার মুখে বাতের হচ্ছে পূর্বপদে এইখানে কি আছে, শুধু এ বিভক্তি আছে, পরপদে কিন্তু কোনো বিভক্তি নাই, তার জন্য এটা কি হয়েছে অলোক বহুব্রীহি কিন্তু হবে। এটা হবে কি অলোক বহুব্রীহি সমাস। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো যে ব্যাস বাক্যের মধ্যে যদি সহিত কথাটি থাকে, ব্যাস বাক্যের মধ্যে যদি সহিত কথাটি থাকে তাহলে সেটা কি হবে, বহুব্রীহি সমাস কিন্তু হবে। ব্যাস বাক্যের মধ্যে সহিত কথাটি থাকলে বহুব্রীহি সমাস হবে। যেমন হচ্ছে কি সস্ত্রী তো বলি আমরা যে স্ত্রীর সহিত কি বর্তমান, তাহলে এই যে সহিত কথাটি আছে তার জন্য সেটা কি হবে, বহুব্রীহি সমাস কিন্তু হবে। তারপরে যে এইটা আসতেছে যে দ্বিগু সমাস আমরা আইডেন্টিফাই করব কেমনে, যে দ্বিগু সমাসে ব্যাস বাক্যের মধ্যে যদি সমাহার কথাটি থাকে বা ব্যাস বাক্যের শেষে যদি সমাহার কথাটি থাকে, সমাহার বা মিলন এই কথাটি যদি থাকে তাহলে তাকে কি বলবো আমরা, দ্বিগু সমাস বলবো। আর দ্বিগু সমাসের এইখানে কি দ্বি, প্রথমে কিন্তু দ্বি মানে কিন্তু দুই, এইভাবে মনে রাখতে পারো। দুই কি একটা সংখ্যা, তাহলে হচ্ছে কি প্রথমে কি সংখ্যা থাকবে, প্রথমে কিন্তু সংখ্যা থাকবে। আর দ্বিগু সমাসে কোন অর্থে প্রাধান্য পাবে, পরপদের অর্থে কি প্রাধান্য পাবে। দ্বিগু সমাসে কি যেমন তিনটা জিনিস আমরা দেখছিলাম যে পরপদের অর্থ প্রাধান্য পায়, যে দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাস। তাহলে এখানে কিন্তু পরপদের অর্থে কি প্রাধান্য পাইছে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রথমে হচ্ছে কি সংখ্যা থাকবে, প্রথমে কি সংখ্যা থাকবে, তার শেষে ব্যাস বাক্যের হচ্ছে কি প্রথমে কি সংখ্যা থাকবে এবং কি শেষে সমাহার কথাটি থাকলে সেটা কি হবে, দ্বিগু সমাস হবে। যেমন আমি যদি উদাহরণ বলি যে পঞ্চনদ, পঞ্চ মানে কি পাঁচ, তাহলে পাঁচ নদীর সমাহার। চৌরাস্তা, চৌ মানে কি চার, তাহলে
চৌ বা চার রাস্তার সমাহার, চতুরঙ্গ চার অঙ্গের সমাহার, শতাব্দীর শতাব্দের সমাহার, তে মোহনা তিন মোহনার মিলন বা তিন মোহনার সমাহার বা মিলন চাই বলি, তাহলে সমাহার বা মিলন একই কথাই। পঞ্চভূত পঞ্চভূতের সমাহার, ষড়ঋতু ছয় ঋতুর সমাহার। তাহলে আমরা দেখতে পারতেছি বেশ বাক্যের শুরুতে হচ্ছে কি থাকতেছে, সংখ্যা থাকতেছে, এবং শেষে কি সমাহার কথাটি থাকতেছে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে তুমি কি একদম চোখ বন্ধ করে কি দিতে পারো, দ্বিগু সমাস কিন্তু বলতে পারো। তারপর আসতেছে কি অব্যয়ীভাব সমাস। আমি কিন্তু ছন্দের মধ্যে বলছিলাম যে ব্যয়হীন পদটি সবসময় কি হবে, অব্যয়ী হবে। ব্যয়হীন পদটি সবসময় কি হবে, অব্যয়ী হবে। ব্যয়হীন পদটি সবসময় অব্যয়ী হয়। অব্যয়ী সমাস চেনার উপায় হচ্ছে কি, যে সমস্ত পদের প্রথমে আমি দুইটা ছন্দ লিখছি এখানে, যে একটা হচ্ছে কি ব্যাস বাক্যের মধ্যে যদি এই অব্যয়গুলো থাকে এবং কি সমস্ত পদের মধ্যে যদি এই উপসর্গগুলো যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, যে অব্যয়ীভাব সমাস। এখন দুইটা যদি জিনিস মনে রাখো, দুইটা ছন্দ যদি মনে রাখো, তাহলে তোমাদের অব্যয়ীভাব সমাস 100% কারেক্ট হবে, 100% কারেক্ট হবে। তাহলে আমি যে সমস্ত পদ তো তোমাদের দেওয়া থাকবে, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের হচ্ছে কি সমস্ত পদ দেওয়া থাকবে, তারা ব্যাস বাক্য নির্ণয় করবা, তারপর হচ্ছে কি সমাস নির্ণয় করবা। তাহলে এখানে সমস্ত পদের আমি যদি বলি যে সমস্ত পদের মধ্যে যদি এই উপসর্গগুলা যদি থাকে, সমস্ত পদের মধ্যে যদি যে এই উপসর্গ বলতে, যেমন এইখানে আমি একটা ছন্দ লিখছি যে আহা নিরপরাধ অনুর পরিপূর্ণ উপকারের প্রতি, যে আহা নিরপরাধ অনুর পরিপূর্ণ উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এইখানে যে আহাত থেকে আমরা উপসর্গটা মনে রাখতে পারি কি হাত থেকে হা গড়, মানে হাত থেকে হা, তাহলে এইখান থেকে হা গড়, নিরপরাধ থেকে নির, অনুর থেকে অনু, পরিপূর্ণ থেকে পরি, উপকার থেকে উপ, প্রতি, যথার্থ থেকে যথা। এগুলা উপসর্গ যদি থাকে সমস্ত পদের প্রথমে এই উপসর্গগুলো যদি থাকে, তাহলে আমরা কি মনে রাখতে পারি যে এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এগুলো কি হবে, অব্যয়ীভাব সমাস। আর অব্যয়ীভাব সমাসের প্রথমে কি থাকবে, অব্যয় থাকবে। যেমন অব্যয় কথাটি কিন্তু অব্যয়ের অর্থে প্রাধান্য পাবে, অব্যয়ের অর্থে প্রাধান্য পাই দেখে তার জন্য কি তার নাম দেওয়া হয়েছে কিন্তু অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়টা কোন পদে থাকতেছে, পূর্ব পদে থাকতেছে, আর অব্যয়ের অর্থে যেহেতু প্রাধান্য পাইতেছে, তাহলে কি আমরা বলতে পারি সেটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। তাহলে আমি যদি এখন ব্যাস বাক্যের মধ্যে, এখন তুমি যদি আরো 100% যদি ক্লিয়ার হইতে যাও যে এটা অব্যয়ীভাব সমাস, যে যারা হচ্ছে কি চাকরির প্রত্যাশী আছে, যে অব্যয়ীভাব সমাস থেকে আর কোনোদিন ভুল হবে না, যে ব্যাস বাক্য যদি দেওয়া থাকে বা এরকম যদি দেওয়া থাকে, যে ব্যাস বাক্যের মধ্যে যদি এগুলো থাকে, যে আমি ছন্দটা লিখছি এইভাবে, যে সুমা সদৃশের মতো পুনরায় অভাব পর্যন্ত অপেক্ষা না করে যোগ্য বিরুদ্ধের প্রতি ঈষৎ ক্ষুদ্র অধিকার আদায়ের প্রচেষ্টা করে। তাহলে এইখানে সমাজ থেকে মনে রাখতে পারো কি, যে সমীপে, সমীপে মানে কি কাছে, সদৃশে মানে একই রকম, যেটা মতো, পুনরায় থেকে পুনঃ বা অভাব। ব্যাস বাক্যের মধ্যে যদি অভাব থাকে, ব্যাস বাক্যের মধ্যে কি থাকে, যদি অভাব থাকে, তারপরে পর্যন্ত থাকে, অপেক্ষা না করে, জাস্ট এখান থেকে মনে রাখবা যে অতিক্রান্ত না করে, এই কথাটা অতিক্রান্ত না করে। যোগ্য যদি থাকে ব্যাস বাক্যের মধ্যে, বিরুদ্ধ যদি থাকে, প্রতি থাকলে ব্যাস বাক্যের মধ্যে, ঈষৎ মানে যেটা হচ্ছে কি হালকা বা এরকম বোঝায়, ক্ষুদ্র, অধিকার করে, প্রচেষ্টা থেকে পশ্চাৎ, এগুলো যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে কি চোখ বন্ধ করে অব্যয়ীভাব সমাস অ্যান্সার করতে পারবো। যেমন আমি এখন উদাহরণের মধ্যে আসি, যে তোমাদের হচ্ছে কি এক্সাম্পল দিলে এই জিনিসগুলো কি ক্লিয়ার হবে। যেমন উপকূলের হচ্ছে কি ব্যাস বাক্যটা হয় কুলের সমীপে, তাহলে এইখানে সমস্ত পদের মধ্যে প্রথমে কি আছে, এই উপসর্গ থাকার কারণে আমরা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে পারলাম কি এটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস, অব্যয়ের অর্থে কি প্রাধান্য পাইছে, মানে কুলের সমীপে মানে কি কুলের কাছে যেটা। তারপরে উপকণ্ঠ যদি বলি, এখানে একটু মিস্টেক আছে, যেটা হবে কি কণ্ঠের সমীপে মানে কি কণ্ঠের কাছে। তাহলে কি এই যে পূর্বপদের অর্থে কি প্রাধান্য পাইছে, তার জন্য কি এই যে এই উপসর্গ দেখে কিন্তু কি
আমরা বুঝতে পারতেছি এই উপসর্গটা মানে কয়েকটা যে উপসর্গ থাকে, এই কয়েকটা, এই একটা ছন্দ যদি মনে রাখো তোমরা, এই উপসর্গগুলা জাস্ট মনে থাকবো। আর এই উপসর্গগুলো মনে থাকলে তোমরা কি অব্যয়ভাব সমাস কি খুব সহজে কি অ্যান্সার করতে পারবা। তাহলে উপবন, উপবন থেকে কি বনের সদৃশ, মানে বনের মতো যায়। উপগ্রহ হচ্ছে কি গ্রহের তুল্য। পাগলাটি হচ্ছে কি পাগলা মতো, মানে পাগলার মতো। প্রতিদিন হচ্ছে কি এই যে প্রতি কথাটা কিন্তু আছে, প্রতি উপসর্গটা আছে, তার জন্য এটা কি হইতেছে, প্রতি উপসর্গ থাকার কারণে এটা হচ্ছে কি অব্যয়ভাব সমাস কিন্তু হইতেছে। তারপর আরেকটা কথা বলছিলাম যে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ থেকে আমরা এইখান থেকে ব্যাসবাক্য যদি করি যে ভিক্ষার অভাব, এই যে ব্যাসবাক্যের মধ্যে যদি অভাব কথাটি থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে কি অব্যয়ভাব সমাস। আমরণ, আমরণ এই যে উপসর্গ আছে তার জন্য এটাকে বলতেছি কি আমরা অব্যয়ভাব সমাস কিন্তু বলতেছি। তাহলে এই ছন্দটা যদি মনে রাখো, দুইটা ছন্দ যদি মনে রাখো, তাহলে কি তোমাদের অব্যয়ভাব সমাস আর কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর আরেকটা আছে যে কিছু অপ্রধান যে সমাসগুলো ছিল, যে প্রাদি সমাস। প্রাদি সমাস চেনার সহজ উপায় হচ্ছে কি যে তোমার সমস্ত পদ, সমস্ত পদের প্রথমে যদি প্র, পরি এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি সেটা হবে কি প্রাদি সমাস। দেখো যে প্রবাদ, প্রবাদ হচ্ছে কি প্রকৃষ্ট রূপে ভাত বা প্রো যে ভাত এরকম বলতে পারি। যে প্রথমে হচ্ছে কি প্রো যদি থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে কি প্রাদি সমাস। তারপরে পরি, পরি মানে কি চতুর্দিকে বা চারোদিকে, যেটা পরি যে ভ্রমণ, তাহলে কি পরিভ্রমণ, তাহলে কি সমস্ত পদের প্রথমে কি আছে পরি আছে, তার জন্য কি সেটা কি প্রাদি সমাস। তারপরে আসতেছে কি নিত্য সমাস। নিত্য সমাসটা হচ্ছে কি যে সমাসের সমস্ত পদ নিত্য সমাসবদ্ধ থাকে, অর্থাৎ সমস্ত পদে কি ব্যাস বাক্যের কাজ করে, মানে এখানে কি আলাদা করে কি ব্যাস বাক্য কি করতে হয় না, তৈরি করতে হয় না। অন্যান্য সমাসে কি দেখছি আমরা, আলাদা করে কিন্তু ব্যাস বাক্য তৈরি করতে হয়েছে, তারপরে কিন্তু আমাদের বুঝতে হয়েছে। কিন্তু নিত্য সমাসটা এরকম একটা সমাস যেটা হচ্ছে কি এই সমস্ত পদে কি ব্যাস বাক্যের কাজ করছে। কিন্তু এইখানে তুমি যদি আলাদা করে ব্যাস বাক্য তৈরি করতে যাও তাহলে সমসমান পদের বাইরে গিয়ে ভিন্ন কোনো পদের কি আশ্রয় নিতে হবে। সমসমান মানে হচ্ছে সমস্ত পদের বাইরে গিয়ে তুমি ভিন্ন কোনো পদের কি আশ্রয় নিবে, মানে কি ব্যাস বাক্যের মধ্যে ভিন্ন কোনো পদ আনতে হবে, ভিন্ন কোনো পদ আনতে হবে। বুঝতে পারছো? তাহলে এইখানে নিত্য সমাস তো বুঝলাম যে নিত্য সমাস বলতে যেটা কি নিত্য সমাসবদ্ধ থাকে, সমস্ত পদে কি ব্যাস বাক্যের কাজ করে, আলাদা করে কি ব্যাস বাক্য তৈরি করতে হয় না। কিন্তু কেউ যদি পাকনামি করে ব্যাস বাক্য তৈরি করতে যায় তাহলে কি করতে হবে, সমসমান পদের বাইরে গিয়ে ভিন্ন কোনো পদের কি করতে হবে, আশ্রয় নিতে হবে। এখন ভিন্ন কোনো নিত্য সমাসটা তুমি হচ্ছে চিহ্নিত করতে পারো জাস্ট দুইটা টেকনিকের মাধ্যমে। এখানে টেকনিক এক লিখছি আমি এরকম যে যদি কোনো সমস্ত পদের শেষে অন্তর কথাটি থাকে, যেমন আমি যদি বলি যে ভাষান্তর, দেশান্তর, গ্রামান্তর, এগুলোর থেকে দেখা যাইতেছে কি শেষে কিন্তু অন্তর কথাটি আছে। কিন্তু তুমি যদি বলো যে তেপান্তর, তেপান্তরের যদি বলো যে তেপান্তর হচ্ছে কি নিত্য সমাস, তেপান্তর হচ্ছে কি তিন প্রান্তের সমাহার, প্রথমে কিন্তু সংখ্যাবাচক শব্দ আছে, তাহলে তেপান্তর কিন্তু কি হবে না, নিত্য সমাস কিন্তু হবে না। তাহলে এইখানে ওইখানে কিন্তু তেপান্তরের ব্যাস বাক্য করতে গেলে ওই পদের মধ্যে থেকে কিন্তু আমরা ব্যাস বাক্য করতে, মানে ভিন্ন কোনো পদের কিন্তু আশ্রয় নিতে হয় না। কিন্তু দেশান্তর যদি করতে যাই এইখানে কিন্তু ভিন্ন কোনো পদ আসছে, এই যে অন্য আসছে, অন্য দেশ, তাহলে কিন্তু এই মানে দেশান্তর হবে কি নিত্য সমাস। তাহলে তেপান্তর দেশান্তরের পার্থক্য কিন্তু আমি বলে দিলাম। এখন আমি যে বলতেছি শেষে অন্তর থাকলে জাস্ট নিত্য সমাস দিয়ে দিবে তাহলে কিন্তু ভুল হয়ে যাব, জাস্ট এই কথাটা কিন্তু মনে রাখো। কিন্তু ম্যাক্সিমাম অন্তর থাকলে কি হয়, নিত্য সমাস হবে। শেষে অন্তর আছে, এখন এটার ব্যাস বাক্য করতে গেলে কি করতে হবে, যে দেশান্তর কাকে বলে, যে এক দেশ থেকে অন্য দেশে যদি চলে যায় তাহলে কি হবে, দেশান্তর হবে। তাহলে এইখানে ব্যাস বাক্যটা কি হবে, অন্য দেশ। তাহলে যদি কোনো সমস্ত পদের শেষে অন্তর কথাটি থাকে তাহলে তা হবে কি নিত্য সমাস। এবং ব্যাস বাক্য তৈরি করার সময় কি হইতেছে, যে অন্তরের স্থলে আমরা কি আনতেছি, অন্য কথাটি আনতেছি। তাহলে নিত্য সমাসের কি করতে হয়, অন্তরের স্থলে ব্যাস বাক্যের মধ্যে অন্য কথাটি ব্যবহার করতে হবে। যেমন দেশান্তরের যদি ব্যাস বাক্য করি অন্য দেশ, গ্রামান্তরের যদি ব্যাস বাক্য করি অন্য গ্রাম, গৃহান্তরের যদি ব্যাস বাক্য করি অন্য গৃহ, ধর্মান্তরের যদি ব্যাস বাক্য করি অন্য ধর্ম, ভাষান্তরের যদি ব্যাস বাক্য করি অন্য ভাষা। বুঝা গেছে?
আর টেকনিক নাম্বার 2 হচ্ছে কি, যদি কোনো সমস্ত পদের শেষে যদি মাত্র কথাটি থাকে, যদি কোনো সমস্ত পদের শেষে যদি মাত্র কথাটি থাকে, তাহলে তা হবে কি নিত্য সমাস। এবং কি ব্যাস বাক্য তৈরি করার সময় কি মাত্র এর স্থলে কি কেবল কথাটি ব্যবহার করতে হবে। যেমন এই যে দর্শন মাত্র হচ্ছে কি কেবল দর্শন, এই যে মাত্রর পরিবর্তে কি আসছে কেবল কথাটি, ভিন্ন কোনো পদের কিন্তু আশ্রয় নিতে হয়েছে। জল মাত্র হচ্ছে কি কেবল জল, তাহলে এই যে মাত্র কথাটির পরিবর্তে কি আসছে কেবল কথাটি আনছে, তাহলে ভিন্ন কোনো পদের আশ্রয় নিয়েছে, তার জন্য সেটা কি হয়েছে নিত্য সমাস হয়েছে। তাহলে দুইটা জিনিস দেখতে পারলাম, শেষে যদি অন্তর থাকে, অন্তরের স্থলে ব্যাস বাক্যের সময় যদি অন্য কথাটি আনতে হয়, তাহলে সেটা হবে কি নিত্য সমাস। এবং কি কোনো সমস্ত পদের শেষে যদি মাত্র কথাটি থাকে, ব্যাস বাক্য করতে গেলে যদি কেবল কথাটি আনতে হয়, তাহলে সেটা হবে কি নিত্য সমাস। তাহলে যত সব নিত্য সমাস আছে আমরা এইভাবে কি সলভ করতে পারি। এখন আসো যে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখি। যারা হচ্ছে কি এইচএসসি পরীক্ষার্থী আছো, তারা যদি এই মানে আমার কথাগুলো যদি মনে রাখো, তাহলে কি তোমাদের কি সমাস থেকে কিন্তু আর কোনো নাম্বার কাটতে পারবো না। তাহলে তোমাদের কি দেওয়া থাকবো, যে হচ্ছে প্রদত্ত শব্দ দেওয়া থাকবো, তোমাদের কি নির্ণয় করতে হবে, ব্যাস বাক্য করবা আর সমাসের নাম আইডেন্টিফাই করবা, মানে লিখে দিবা। জাস্ট তোমাদের এই দুইটা কাজ। এরকম 8টা কোশ্চেন দেওয়া থাকবো, 8টা থেকে তোমাদের কি করতে হবে 5টার অ্যান্সার করতে হবে। আর 5টা যদি করতে পারো, আশা করি তোমরা 5-এ 5 পাবা। তাহলে প্রথমে আসি যে সোনার তরী। সোনার তরী থেকে এখানে তুমি যদি ভাঙ্গো, যে এখানে কি পূর্বপদ আর পরপদ দুইটা জিনিস কিন্তু আছে, তাহলে এটা ভাঙলে কি হয়, পূর্বপদ হচ্ছে কি সোনার আর পরপদ হচ্ছে কি তরী। তাহলে এইখানে কিন্তু বিভক্তি কিন্তু লোপ পায় নাই। আর বিভক্তি লোপ না পাইলে জানি কি বলে তাকে, বিভক্তি লোপ না পেলে তাকে বলতেছে আমাদের অলুপ। অলুপ এন্ড বিভক্তি লোপ না পেলে অলুপ, এন্ড বিভক্তি নিয়ে যে কাজ করতেছে সেটারে কি বলতেছি আমরা তৎপুরুষ সমাস। কিন্তু তৎপুরুষ সমাস শুধু হচ্ছে কি তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তি নিয়ে কাজ করা হচ্ছে কি তৎপুরুষ সমাসে। কিন্তু এইটার আরেকটা ডিটেলস ব্যাখ্যা আমি দিতে পারি যে এরকম, যে বিভক্তি লোপ না পেলে তো অলোক দ্বন্দ্ব হয়, অলোক বহুব্রীহি হয়। তাহলে অলোক দ্বন্দ্বের ক্ষেত্রে কি শুধু সপ্তমী বিভক্তি থাকবো, অলোক বহুব্রীহির ক্ষেত্রে কিন্তু সপ্তমী বিভক্তি থাকতেছে। অন্যান্য যেগুলো বিভক্তি লোপ না পাবে তাদের কি বলা হবে কি অলোক তৎপুরুষের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। তাহলে জাস্ট এই পার্থক্যটা তোমরা কি মনে রেখো। সমন্বয়ক সমন্বয় করে, যে আমি বলছিলাম যে ব্যাস বাক্যের শেষে যদি যে থাকে তাহলে কি হবে উপপদ তৎপুরুষ সমাস। মিলছে? মহানবী, মহান যে নবী, তাহলে এই যে ব্যাস বাক্যের মাঝখানে যদি যে থাকে তাহলে কি হবে কর্মধারয় সমাস। মূকাভিনয়, মূকাভিনয় হচ্ছে মুখ সেজে অভিনয়। এইখানে সেজে কথাটি কি মাঝখানের যে পদটা আছে এটা কিন্তু লোপ পাইছে। এই লোপ পাওয়ার কারণে যদি মাঝখানের পদ লোপ পায় তাকে কি বলবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গায়ে হলুদ, এখন এই যে এই জায়গায় গায়ে হলুদ থেকে দেখেই আমরা বুঝতে পারতেছি যে এইখানে হচ্ছে বিভক্তি লোপ পায় নাই। বিভক্তি লোপ পায় নাই, কোন বিভক্তি লোপ পায় নাই, সপ্তমী বিভক্তি কিন্তু লোপ পায় নাই। তাহলে পূর্বপদের এখানে মানে কোন পদে শুধু বিভক্তি আছে, পূর্বপদে। পূর্বপদে কোন বিভক্তি আছে, তো সপ্তমী বিভক্তি আছে। সপ্তমী বিভক্তি যদি এ ও তে এই তিনটার মধ্যে যদি একটা থাকে শুধু পূর্বপদে, তাহলে সেটা হবে কি চোখ বন্ধ করে অলোক বহির্ব্রীহি সমাস। তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্যটা হইতে পারে যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে কি ভিন্ন কোনো পদের অর্থে কি প্রাধান্য পাইছে? গায়ে হলুদ বলতে যে গায়ে যে হলুদ দিতেছে তা কিন্তু না, এইখানে কি একটা অনুষ্ঠানের কথা কিন্তু বলা হয়েছে। গায়ে হলুদ কিন্তু একটা অনুষ্ঠান, তাহলে ভিন্ন অর্থ প্রাধান্য পাইছে, তার জন্য কিন্তু হয়েছে কি বহির্ব্রীহি সমাস হয়েছে। আর অলোককে বিভক্তি লোপ পায় নাই, তার জন্য কি হয়েছে অলোক হয়েছে। সেতার, সেতার এটা হচ্ছে অনেকেই তোমার এটাকে কি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত করে, কিন্তু এটাকে তোমরা হচ্ছে বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত করলে আমার মতে ভালো হয়। তাহলে সে তার হচ্ছে কি সে তার যার, এরকম আমরা বলতে পারি সে তার যার। সে তার দিয়ে কিন্তু একটা বিশেষ বাদ্যযন্ত্র বোঝাইতেছে। সে তার বলতে যে শুধু যে তিন তার যাদের তাদেরই কিন্তু বোঝাইতেছে না। তাহলে তোমরা এই সে তারের ব্যাস বাক্যটা এইভাবে লিখবা যে সে তার হচ্ছে কি সে তার যার সমার, এটা লিখো না। তাহলে সে তার হচ্ছে কি সে তার যার, এটা তোমরা কি দিতে পারো। আর যার বাক্যের শেষে থাকলে তাকে কি কয় বহুব্রীহি কয়। তাহলে সে তার হচ্ছে কিন্তু বহুব্রীহি সমাস কিন্তু দিবে, এটা কিন্তু দিও না। ভবনদী, তাহলে ভবনদীর হচ্ছে ব্যাস বাক্য হইতে পারে কি ভবরূপ নদী।
ভব নদীর ব্যাসবাক্য হয় কি ভবরূপ নদী। আর ব্যাসবাক্যের মধ্যে যদি এই রূপ কথাটি থাকে তাহলে কি হবে রূপক কর্মদ্বারয় সমাস। তোমরা, তোমরা এর হচ্ছে কি তোমরা কাদের কাদের নিয়ে হয় সেও তুমি। তাহলে আমি কিন্তু বলছিলাম যে ব্যাসবাক্যের মাঝখানে যদি ও থাকে তাহলে কি হবে দ্বন্দ্ব সমাস হবে। এখানে একটু মিস্টেক আছে যে এক শেষ কিন্তু এটা হবে না, শুধু কি দ্বন্দ্ব সমাস। তেপান্তর, এখন এই জায়গায় একটা কোশ্চেন আসতেছে। আমি কিন্তু বলছিলাম যে নিত্য সমাসের চেনার উপায় হচ্ছে কি অন্তর আর মাত্র যদি সমস্ত পদের শেষে থাকে তাহলে তোমরা কি দিবা নিত্য সমাস। কিন্তু ওটার কি ব্যাস বাক্য করতে গেলে এটার যদি তেপান্তরের যদি ব্যাস বাক্য করি, দেখো যে তিন প্রান্তের কি হইতেছে সমাহার কিন্তু হইতেছে। তিন হচ্ছে কি কি একটা সংখ্যাবাচক শব্দ প্রান্তের, আর যদি সমাহার যদি লাস্টের দিকে থাকে তাহলে কি হবে দ্বিগু সমাস। এটার কিন্তু পার্থক্য কিন্তু আমি আগেই বলছি নিত্য সমাস পড়ানোর ক্ষেত্রে। জলচর, জলে চরে যে, জলচর হচ্ছে কি জলে চরে যা বা যে, যেটাই বলতে পারো সমস্যা নাই। আর যে যদি বাক্যের শেষে থাকে তাহলে কি হবে উপপদ তৎপুরুষ সমাস, কিন্তু আমি আগেই বলছি। উদ্বেল, উদ্বেল হচ্ছে প্রথমে কি আছে উ আছে, উ উপসর্গ। তাহলে এইখানে উদ্বেল বলতে এখানে কি বলতেছি আমরা যে বেলাকে যে অতিক্রান্ত করছে, বেলাকে অতিক্রান্ত করলে সেটাকে কি বলি আমরা উদ্বেল। তাহলে বেলাকে ব্যাস বাক্যের মধ্যে যদি অতিক্রান্ত থাকে, ওই যে ছন্দের মধ্যে কিন্তু আমি বলছিলাম ব্যাস বাক্যের মধ্যে যদি অতিক্রান্ত থাকে তাহলে সেটা কি হবে অব্যয়ীভাব সমাস। এবং কিন্তু সমস্ত পদের কি প্রথমে কি আছে সমস্ত পদের প্রথমে কিন্তু ও উপসর্গ আছে। এই পূর্বপদের অর্থে কিন্তু প্রাধান্য পাইছে, তার জন্য কি হয়েছে অব্যয়ীভাব সমাস হয়েছে। মৃগ নয়না, মৃগের নয়নের ন্যায় নয়ন যার, এই যে যার মৃগ নয়না বলতে এখানে কিন্তু ভিন্ন কোনো অর্থ কিন্তু প্রাধান্য পাইছে, তার জন্য কি হয়েছে কি বহুব্রী সমাস। আর বহুব্রী সমাসের হচ্ছে কি বাক্যের শেষে যার অথবা কি যার যাহার যদি থাকে তাহলে কি হবে বহুব্রী সমাস হয়েছে। আমরা, সে তুমি ও আমি, ব্যাস বাক্যের মধ্যে যদি ও থাকে তাহলে সেটা কি হবে দ্বন্দ্ব সমাস হবে। এখানে একটু মিস্টেক আছে যে এক শেষ হবে না এটা। মুখচন্দ্র, এটার উদাহরণ আমি কিন্তু আগেই বলছি যে মুখচন্দ্র, মুখ কি কোনোদিন চন্দ্রের মতো হইতে পারে? তাহলে এটা কি মিথ্যা তুলনা করছে, মিথ্যা তুলনা করলে কি হবে উপমিত কর্মদ্বয়ের সমাস। আর উপমিত কর্মদ্বয়ের সমাসের আরেকটা জিনিস মনে রাখতে পারো যে ন্যায় এই কথাটি কি থাকবে ব্যাস বাক্যের শেষে থাকে। দেশান্তর, এই যে একটা পাইছি যে দেশান্তর, শেষে কিন্তু অন্তর আছে, শেষে অন্তর, এবং কি এই অন্তরের পরিবর্তে ব্যাস বাক্য করতে গেলে কি হয় অন্য দেশ। দেশান্তর কাকে বলে যে অন্য দেশে চলে যায়। ধরো আমি যদি এই দেশ থেকে অন্য দেশে চলে যাই তাহলে কি বলবো আমি দেশান্তর হইছি। আমি এক ভাষা থেকে অন্য ভাষায় যদি কথা বলি তাহলে কি ভাষান্তর হইছি, এরকম। তাহলে শেষে যদি অন্তর থাকে এবং ব্যাস বাক্য করতে গেলে অন্তরের পরিবর্তে অন্য মানে ভিন্ন কোনো সমসমান পদের কি আশ্রয় নিতে হয় তাহলে সেটা হবে কি নিত্য সমাস। অনাচার, অনাচারের হচ্ছে কি ব্যাস বাক্যটা অনার থেকে দেখে কিন্তু বোঝা যাইতেছে যে এখানে কি হয়েছে, এইখানে হয়েছে যে নেগেটিভ কোনো অর্থ কিন্তু বোঝাইতে চাইছে যে নেই আচার। প্রথমে হচ্ছে কি নেই নেগেটিভ অর্থ বুঝাইছে, তার জন্য সেটা কি হবে নয় তৎপুরুষ। নেগেটিভ কোনো অর্থ বোঝাইলে ব্যাস বাক্যের শুরুতে নেগেটিভ কোনো অর্থ বোঝাইলে সেটাকে কি বলবো আমরা নয় তৎপুরুষ। ৮ ৮ ও ৬০ ব্যাস বাক্যের মাঝখানে কি আছে ও আছে, তার জন্য কি হবে দ্বন্দ্ব সমাস। এটা তো আর কি কিছু বলার নাই। গৃহস্থ, গৃহে থাকে ওই যে কি ব্যাস বাক্যের কি শেষে আছে, তার জন্য সেটা কি হয়েছে উপপদ তৎপুরুষ সমাস হয়েছে, উপপদ তৎপুরুষ সমাস হয়েছে। এখন তপবন, তপের নিমিত্তে বন, তপের নিমিত্তে বন। এইখানে নিমিত্তে কথাটি বললে যে আমি কিন্তু বলছিলাম যে নিমিত্তে উদ্দেশ্যে জন্মে এবং কি কে রে দান সেবা ভক্তি অর্থে যদি কে রে থাকে তাহলে হচ্ছে কি সেটা কি চতুর্থী তৎপুরুষ সমাস কিন্তু হবে। গণতন্ত্র, গণের তন্ত্র, এইখানে কি আসছে র বিভক্তি। র বিভক্তি কোনটা হচ্ছে কি বিভক্তি লোপ পাইছে, বিভক্তি লোপ পেলে কি হয় তৎপুরুষ। এটা কি র বিভক্তি হচ্ছে কি ষষ্ঠীতে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। অনাহুত, অনাহুত কি নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে নয় আহুত, মানে আহুত নয় যে আহুত নয়, তাহলে কি নয় আহুত, তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে, তার জন্য কি নয় তৎপুরুষ হয়েছে। বিমনা, বিগত মঞ্জার, বিগত মঞ্জার, এখানে কি ভিন্ন কোনো অর্থ কিন্তু বুঝাইছে, তার জন্য কি বহুব্রী হয়েছে। এবং কি ব্যাস বাক্যের শেষে কি হয়েছে যার থাকলে বা যাহার থাকলে সেটা কি হবে
বহুব্রীহি সমাস কিন্তু হবে, আমরা কিন্তু আগে জানি। নবরত্ন, নব মানে কিন্তু নয়, নব মানে হচ্ছে কি নয়, এখানে যদি লিখতা যে 9 রত্নের সমাহার তাও হইতো, বা নবরত্নের সমাহার, তাহলে নব দিয়ে কিন্তু একটা কি বোঝাইছে, নব দিয়ে নবম থেকে 9 এরকম একটা মনে রাখতে পারো। নবরত্নের সমাহার, সমাহার কথাটি থাকলেই কি দ্বিগু সমাস। অনুরণন, তাহলে অনুরণন, অনুগমন এগুলো যদি থাকে, যদি অনু থাকে তাহলে এইখানে কি হবে, অনু কি একটা উপসর্গ, ওই যে আহা নিরপরাধ অনুর পরিপূর্ণ উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, তাহলে ওই যে নিরপরাধ অনুর যে কথাটি আছে, ওই যে অনু যদি থাকে তাহলে সেটা কি হবে, উপসর্গ। এই উপসর্গটা কি এটার অর্থে প্রাধান্য পাইছে, তার জন্য এটা কি হবে, অব্যয়ভাব সমাস কিন্তু হবে। তাহলে অনুরণন যদি বলে, অনুগমন যদি বলে, এগুলার হচ্ছে ব্যাস বাক্য হবে কি রণনের পশ্চাৎ, আর যদি অনুগমন বলতো গমনের পশ্চাৎ। আমরণ, এই যে ব্যাস বাক্যের শুরুতে কি আছে, আ উপসর্গ আছে, এই উপসর্গ দেখে কিন্তু বোঝা যাইতেছে এটা কি অব্যয়ভাব সমাস হবে। তারপরে যদি আরো একটু যদি তুমি ক্লিয়ার হইতে যাও, এটারে কি করতে পারো, ব্যাস বাক্য করবো, ব্যাস বাক্য তো করতে হবে, তাহলে কি হবে মরণ পর্যন্ত। আর এই যে পর্যন্ত থাকলে কি, ব্যাস বাক্যের মধ্যে যদি পর্যন্ত থাকে তাহলে তো অব্যয়ভাব সমাস। আরো শিওর হওয়ার জন্য এই যে প্রথমে কি আছে, উপসর্গ আছে, তাহলে পর্যন্ত আছে এবং কি সমস্ত পদের প্রথমে কি আছে, উপসর্গ আছে, তাহলে দুইটা মিলে কি হলো 100% কি ক্লিয়ার হয়ে গেল। নদীমাতৃক, নদীমাতা যার, তাহলে যে যার বা যাহার বাক্যের শেষে থাকলে তাহলে কি বলবে, বহুব্রীহি সমাস। 7 17, 7 ও 17, 7 ও 17, তাহলে কি হইতে পারে, এটা কি ওই যে ব্যাস বাক্যের মাঝখানে কি আছে, দ্বন্দ্ব সমাস। এরকম যদি বলি যে রাজহংস বা রাজপথ, রাজহংস মানে কি হংসের রাজা বা হাঁসের রাজা যেটারে বলি আমরা, আর রাজপথ মানে কি পথের রাজা, তাহলে এখানে কি কোন বিভক্তি, র বিভক্তি, র বিভক্তিটা লোপ পাইছে, বিভক্তি লোপ পাইলে কি হবে তৎপুরুষ সমাস। আর কোন বিভক্তি, এটা ষষ্ঠী বিভক্তি। কাজল কালো, কাজল ও কালো, কালো তো কালোই, তাহলে দুইটার মধ্যে কি সত্য তুলনা করছে, সত্য তুলনা করলে কি হয়, উপমান কর্মধারয় সমাস। পকেট মার, পকেট মারে যে বাক্যের শেষে থাকলে কি হবে, উপপদ তৎপুরুষ সমাস, এটা নিয়ে তো বলছি। সপ্তর্ষি, সপ্তর্ষির মধ্যে প্রথমে কি আছে, সপ্তঋষির সমাহার, সমাহার কথাটি আছে এবং কি ব্যাস বাক্যের শুরুতে কি আছে, সংখ্যা আছে, তাহলে আমরা কি বলবো, এটাকে দ্বিগু সমাস বলবো। দম্পতি, দম্পতি হচ্ছে কি জায়া ও পতি, তাহলে এইখানে জায়া মানে কি স্ত্রী, পতি মানে কি স্বামী, তাহলে এখানে কি জায়া ও পতি মানে এটা হচ্ছে কি দম্পতি। এখানে কি দ্বন্দ্ব সমাস, কিন্তু দুইটার অর্থে কিন্তু প্রাধান্য পাইছে। সপ্তডিঙ্গা তো এখানে বোঝা যায়, সপ্ত মানে তো 7, তাহলে 7 সপ্তডিঙ্গার সমাহার, বুঝতে পারতেছি এটা কি দ্বিগু সমাস। প্রভাষক, প্রভাষক, প্রকৃষ্ট রূপে ভাষণ দেন যিনি, প্রকৃষ্ট রূপে ভাষণ দেন যিনি, এইখানে প্রভাষকরে আমরা কি করতে পারি, প্রাদি সমাসও কিন্তু বলতে পারি, কিন্তু এইখানে কি দেওয়া আছে, উপপদ তৎপুরুষ সমাস দেওয়া আছে। বা প্রকৃষ্ট রূপে ভাষণ দেন যে, তাহলে এই যে যদি বাক্যের শেষে থাকে তাহলে কি হবে, উপপদ তৎপুরুষ সমাস কিন্তু হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। প্রকৃষ্ট রূপে ভাষণ দেন যিনি, তাহলে যে অথবা যিনি এগুলো যদি ব্যাস বাক্যের কি শেষে থাকে তাহলে কি হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। আয়তলোচনা, আয়তলোচন যার, এই যে যার বাক্যের শেষে থাকলে তাহলে কি হবে, যার বা যাহার বাক্যের শেষে থাকলে হবে কি বহুব্রীহি সমাস কিন্তু হবে। কুসুম কোমল, কুসুমও কিরকম থাকে, কোমল বা নরম, কোমল তো কোমলই, তাহলে কুসুমের দুইটার মধ্যে সত্য তুলনা, সত্য তুলনা হলে কি উপমান কর্মধারয় সমাস। কবিগুরু, কবিগুরু এটা কি কবিদের গুরু, বিভক্তি লোপ পেলে কি হয় তৎপুরুষ, তাহলে এটা কি তৎপুরুষ, কোন বিভক্তি লোপ পাইছে, ষষ্ঠী বিভক্তি, র বিভক্তি তো ষষ্ঠী, র এর এগুলো কি ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে আসতেছে যথারীতি, তাহলে এই যে সমস্ত পদের প্রথমে কি আছে, ওই যে যথা, যথা দেখে কিন্তু আমরা কি যথারীতি, তাহলে যথার অর্থে কি প্রাধান্য পাইছে, প্রাধান্য পাইছে, তার জন্য কি অব্যয়ভাব সমাস। এখন এটার যদি 100% করতে যাই তাহলে ব্যাস বাক্যটা করব যে রীতিকে অতিক্রম না করে, তাহলে অতিক্রম না করে এই কথাটি যদি থাকে তাহলে সেটা কি হবে, ব্যাস বাক্যের মধ্যে অতিক্রম না করে এই কথাটি থাকলে অব্যয়ভাব সমাস হবে। রাজপথ নিয়ে তো একটু আগে বললাম যে পথের রাজা, বিভক্তি লোপ পাইছে, কোন বিভক্তি লোপ পাইছে, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি কি কি, র এর। অনাশ্রিত, অনাশ্রিত মানে কি নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে, নয় আশ্রিত, নেগেটিভ অর্থ প্রকাশ পাইলে তাহলে কি হবে, নয় ইয় তৎপুরুষ। গ্রামান্তর, গ্রামান্তর মানে কি এক গ্রাম থেকে অন্য গ্রামে যে গেছে, তাহলে কি এখানে কি অন্তরের পরিবর্তে কি অন্য গ্রাম, যেহেতু অন্য আসছে তার জন্য কি নিত্য সমাস হবে। দিক বিদিক,
তাহলে এখানে দিক ও বিদিক, তাহলে এখানে দুইটার অর্থে কি প্রাধান্য পাইছে, এবং কি বেশ বাক্যের মাঝখানে কি আছে, ও আছে, তার জন্য এটা কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। উপনদী, উপনদী মানে হচ্ছে কি নদীর সদৃশ, তাহলে এই যে সদৃশ কথাটি থাকলেই বা এই উপসর্গটা আছে, তার জন্য এটা কি হবে, অব্যয়ীভাব সমাস। অহিনুকুল, ওহি অনুকূল, তাহলে এটা কি হবে, দ্বন্দ্ব সমাস। আয়কর, আয়ের নিমিত্তে কি কর, নিমিত্তে যদি থাকে, আমি কিন্তু এর আগেও বলছি যে নিমিত্ত উদ্দেশ্যের জন্য এগুলো যদি থাকে তাহলে কি হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস কিন্তু হবে। প্রবচন, তাহলে এইখানে প্রথমে যদি প্রো থাকে তাহলে আমরা কি, প্রো যে বচন, প্রো যে বচন, তাহলে এখানে প্রথমে যদি প্রো থাকে এবং কি এটা দিয়ে কি ক্রিয়াবাচক কিন্তু বিশেষ্য বোঝাইছে, মানে প্রবচন, প্রকৃষ্ট যে বচন, তাহলে বচন মানে প্রথমে হচ্ছে কি প্ররি এগুলো যদি থাকে তাহলে কি হবে, প্রাদি সমাস কিন্তু হবে। অকাল পক্ষ, অকালে পক্ষ, তাহলে এখানে কি বিভক্তি লোপ পাইছে, কোন বিভক্তি লোপ পাইছে, এ বিভক্তি লোপ পাইছে। এ বিভক্তি কোনটা, এ বিভক্তি হচ্ছে কি সপ্তমীর মধ্যে, সপ্তমী বিভক্তি এ ও তে, বিভক্তি লোপ পাইলে কি হয়, তৎপুরুষ। কোন বিভক্তি লোপ পাইছে, সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি কি কি, এ ও তে। আশা করি তোমরা বুঝতেছো। জাস্ট এইভাবে আমি যেভাবে বলতেছি, জাস্ট এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কি সমাস নিয়ে আর কোনো কি সমস্যা হবে না। তাহলে দোমনা, দুই দিকে মন যার, তাহলে যার বাক্যে শেষে থাকলে তাহলে কি হয়, যার বা যাহার বাক্যে শেষে থাকলে তাহলে কি হয়, বহুব্রী সমাস হয়। জাস্ট এইখানে প্রত্যয়ন্ত বহুব্রী তোমাদের লিখতে হবে না, এখানে কি জাস্ট মনে রাখবা যে বহুব্রী সমাস। জন্মান্তর, জন্মান্তর মানে কি বেশ বাক্য করতে গেলে কি অন্য জন্ম, তাহলে অন্য আসছে তার জন্য কি নিত্য সমাস। অপর্যাপ্ত, অপর্যাপ্ত মানে কি নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে, নয় পর্যাপ্ত, নয় পর্যাপ্ত নেগেটিভ অর্থ কি প্রকাশ পেলে কি হবে, নয় তৎপুরুষ হবে। পুষ্পাঞ্জলি, পুষ্পের অঞ্জলি, পুষ্পের অঞ্জলি, এখানে কি বিভক্তি লোপ পাইছে, বিভক্তি লোপ পাইলে কি হয়, তৎপুরুষ। কোন বিভক্তি লোপ পাইছে, র বিভক্তি, র বিভক্তি কোনগুলা হইতে পারে, ষষ্ঠী। সবিনয়, বিনয়ের সহিত, আমি কিন্তু বলছিলাম যে সহিত যদি বেশ বাক্যের মধ্যে যদি থাকে তাহলে কি হবে, বহুব্রী সমাস কিন্তু হবে। সহিত বেশ বাক্যের মধ্যে থাকলে তাহলে কি হবে, বহুব্রী সমাস কিন্তু হবে। যে সস্ত্রীক যে বলে স্ত্রীর সহিত বর্তমান, সবিনয়, বিনয়ের সহিত। উনপাজরে, উনপাজরে হচ্ছে কি উনপাজর যার, তাহলে যার বাক্যের শেষে থাকলে তাহলে কি হবে, বহুব্রী সমাস হবে। খুর দ্বারা, খুরের মতো ধারালো প্রবাহ যার, তাহলে যার যদি থাকে বাক্যের শেষে তাহলে কি হবে, বহুব্রী সমাস। প্রশান্তি, যে প্রথমে কি আছে, প্রথমে কি আছে, প্রো আছে, প্রো থাকলে কি দিতে পারি আমরা, প্রাদি সমাস। এখন এই প্রশান্তির হচ্ছে কি প্রকৃষ্ট যে শান্তি বা যে শান্তি, এরকম হচ্ছে কি হইতে পারে, বেশ বাক্য হইতে পারে। আয় ব্যয়, আয় ও ব্যয়, এটা কি দুইটার অর্থে প্রাধান্য পাইছে, তার জন্য কি দ্বন্দ্ব সমাস, এবং কি বেশ বাক্যের মাঝখানে কি আছে, ও আছে। রাজনীতি, রাজনীতি মূলত কি, রাজারাই তো আগে নীতি নির্ধারণ করত, তাহলে কি রাজার নীতি। বিভক্তি লোপ পাইছে তার জন্য তৎপুরুষ সমাস। কোন বিভক্তি লোপ পাইছে, র বিভক্তি, র বিভক্তি কোনগুলা ষষ্ঠীর মধ্যে হয়। আলুনি, নয়লুনি বা নুনের অভাব যেটাই বলো, নয়লুনি বা নুনের অভাব, এরকম যদি তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে, নেগেটিভ অর্থ প্রকাশ পাইলে কি হবে, নয় তৎপুরুষ। বিলাত ফেরত, তাহলে বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে হতে থেকে, তাহলে বিলাত ফেরত বিভক্তি লোপ পাইছে। কোন বিভক্তি, থেকে বিভক্তি, থেকে বিভক্তি কোনগুলা, হতে থেকে, এগুলো হচ্ছে কি পঞ্চমী, পঞ্চমী বিভক্তি তো হচ্ছে কি হতে থেকে, আর বিভক্তি লোপ পাইলে কি হয়, তৎপুরুষ সমাস হয়। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, আমি একটা কথা বলছিলাম যে ব্যাপিয়া যদি থাকে এবং কি কে রে, নর্মাল অর্থে যদি কে রে থাকে, কে রে বিভক্তি এবং কি বেশ বাক্যের মধ্যে যদি ব্যাপিয়া থাকে তাহলে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু হবে। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বেশ বাক্যের মধ্যে যদি রূপ থাকে তাহলে কি হবে, রূপক কর্মদ্বারয় সমাস। দুধে ভাতে, দুধে ও ভাতে, এইখানে একটা জিনিস খেয়াল করো যে পূর্বপদে বিভক্তি লোপ পায় নাই, পরপদে বিভক্তি লোপ পায় নাই। কোন বিভক্তি লোপ পায় নাই, সপ্তমী বিভক্তি, তাও একার। আমি কিন্তু বলছিলাম যে পূর্বপদের যদি সপ্তমী বিভক্তি যদি একার যদি লোপ না পায় তাহলে সেটা কি হবে, অলোক দ্বন্দ্ব কিন্তু হবে। সলিল সমাধি, সলিলে সমাধি, এইখানে বিভক্তি লোপ পাইছে তার জন্য কি তৎপুরুষ। কোন বিভক্তি লোপ পাইছে, এ বিভক্তি, এ বিভক্তি কোনটার মধ্যে পড়ে, সপ্তমীর মধ্যে পড়ে।
80 20, 80-তে 20 যার, তাহলে এখানে কি যার বাক্যের শেষে থাকলে তাহলে কি কয়, বহুব্রী সমাস হয়। সপ্তাহ, সপ্তাহ থেকে আমরা কি দেখতে পেলাম, সপ্তাহ হয় সমাহার, তাহলে এটা কি হইতেছে, দ্বিগু সমাস কিন্তু হইতেছে সমাহার। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে, তাহলে এই যে অতিক্রম না করে যদি বেশ বাক্যের মধ্যে থাকে তাহলে কি হবে, অব্যয়ীভাব সমাস। অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, তাহলে এই যে নয় কথাটি আছে নেগেটিভ, নেগেটিভ কথাটি থাকলে কি হবে, নয় তৎপুরুষ সমাস। আর যুবজানি, যুবতী জায়াজার, যার বাক্যের শেষে থাকলে তাহলে কি হবে, বহুব্রী সমাস। নবযৌবন, নব যে যৌবন, তাহলে যে এই যে কি বেশ বাক্যের কি আছে, নব মানে কিন্তু এখানে কিন্তু নতুন যে যৌবন, নতুন বুঝাইছে কিন্তু এখানে, তাহলে এইখানে নবযৌবন বেশ বাক্যের মাঝখানে কি আছে, যে আছে, যে যদি থাকে বেশ বাক্যের মাঝখানে তাহলে কি হবে, কর্মধারয় সমাস। গড় মিলে, মিলের অভাব, গড় মিলে কি হয়েছে, মিলের অভাব বা ন মিল, এখানে কিন্তু নেগেটিভ অর্থে কিন্তু বুঝাইতেছে। তাহলে আমরা কি উত্তর করতে পারি, নয় তৎপুরুষ কিন্তু করতে পারি। আর অভাব যদি কোনো বেশ বাক্যের মধ্যে থাকে তাহলে কি করতে পারি, আমরা অব্যয়ীভাব সমাসও কিন্তু দিতে পারি। দুইটা দেওয়া যায় এখানে। বাহুলতা হচ্ছে কি, বাহুলতার ন্যায়, বাহুলতা এখানে কি মিথ্যা তুলনা করছে, আর মিথ্যা তুলনা করলে কি হয়, ন্যায় কিন্তু বেশ বাক্যের লাস্টে থাকে। জাস্ট তোমরা হচ্ছে কি, আমি যে কথাটা বললাম এই ক্লাসটা দেখে তোমরা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, যে আমি তো তোমাদের হচ্ছে কি 70টা 71টার মতো সলভ করলাম, জাস্ট তোমাদের এটা নিয়ে আরেকটা ক্লাস আসতে পারে, জাস্ট হচ্ছে এইরকম সলভ, আমি যেভাবে সলভ করতেছি তোমরা হচ্ছে কি, যে তোমাদের ব্যাকরণ বই আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি এইভাবে যদি মিলাই নিয়ে পড়ো তাহলে তোমরা কি সমাসের মধ্যে থেকে 5-এ 5 পাবা। জাস্ট এই ক্লাসটা তোমরা দেখবা, তারপরে যায় কি ওইখান থেকে একটু প্রিভিয়াস বোর্ড